বাংলাদেশ সৃষ্টির শুরুর দিকে বাংলাদেশ দুইটা বড় সংকটে পড়ে। একটা ছিল ৭০-এর নির্বাচন এবং নির্বাচন পরবর্তী স্বাধীনতা সংগ্রাম। দ্বিতীয়টা ছিল ১৯৭৫-এ শেখ মুজিবকে সপরিবারে হত্যা এবং হত্যা পরবর্তী বিপ্লব প্রতি বিপ্লব। ৭০ নির্বাচন পরবর্তী স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিব জাতীয় নেতা হয়ে ওঠেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে উনি সেটা বেশি দিন ধরে রাখতে পারেন নাই। যে মানুষটাকে সামনে রেখে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম করেছিল, সেই মানুষটাকে যেই দিন মেরে ফেলা হলো সেই দিন বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল। এরকম একটা কথা বলে হুমায়ুন আহমেদ অনেক বেশি আফসোস করেছিলেন। শেখ মুজিবকে হত্যা করার পরে বাংলাদেশ দ্বিতীয় বড় সংকটে পড়ে। সেই সংকট থেকে বাংলাদেশ প্রাথমিকভাবে উদ্ধার হয় যে লোকটাকে সামনে রেখে, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছেন এই খবরে সিপাহী বিদ্রোহী সবাই তাদের অস্ত্র রেখে ব্যারাকে ফিরে গিয়েছিল। এটা তৎকালীন সেনাবাহিনী এবং রাজনৈতিক দলের সবাই এক বাক্যে স্বীকার করে। জিয়াউর রহমানও জাতীয় নেতা হয়ে উঠেছেন। দায়িত্ব পাওয়ার পরে উনি যেটা করে গেছেন, যে উদাহরণগুলো রেখে গেছেন, সেগুলো অনন্য। জিয়াউর রহমান মানুষটা কেমন ছিলেন এই প্রশ্নের উত্তরে হুমায়ুন আহমেদের একটা লেখা অনেক বেশি জনপ্রিয়। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে জিয়া পরিবারের ঢাকা শহরে থাকার মতো একটা বাড়ি ছিল না। এছাড়াও তারেক রহমান এবং তার ছোট ভাই কোকোর একটা ভিডিও যেখানে দেখানো হয়েছিল জিয়াউর রহমানের শার্ট ছোট করে কেটে তারেক রহমান পরে বসে আছে। সাবেক প্রেসিডেন্টের পরিবারের এই দুর্দশা দেখে তৎকালীন সরকারের প্রধান এরশাদ জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টে থাকার জন্য একটা বাড়ি দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শেখ হাসিনা জিয়া পরিবারকে সেই বাড়ি থেকেও বের করে দেয়। এরশাদের স্বৈরাচার হয়ে ওঠার ঘটনাটাও ছিল বাংলাদেশের সংকটকালীন আরেকটা মুহূর্ত। সেই সংকট মোকাবেলায় যে দুজনের নাম সবচেয়ে বেশি আলোচিত ছিল, তার মধ্যে একজন ছিলেন শেখ হাসিনা, আরেকজন ছিলেন বেগম খালেদা জিয়া। সেই সংকট অনেকটা এক হাতে মোকাবেলা করে বেগম জিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আর আরেকজন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরুই করেছিলেন স্বৈরাচার এরশাদের সাথে সমঝোতার মাধ্যমে। ২০২৪ এসেও বাংলাদেশ আরেকটা বড় সংকটকালীন মুহূর্তে আছে। এই সংকট মোকাবেলায় যতগুলি স্টেক হোল্ডার আছে, তার মধ্যে সবচেয়ে বড় ফোর্সের কমান্ডার এখন তারেক রহমান। এখন মোটামুটি এই কথা সবাই বলতেছে, আপনি যদি বাংলাদেশে এসে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন দেন, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা মোটামুটি নিশ্চিত। এর মানে কি বিএনপির কোনো প্রতিপক্ষ নাই? বিএনপির প্রতিপক্ষ আছে, আর বিএনপির বর্তমানে সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে বিএনপি নিজেই। বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ডই ঠিক করে দিবেন তারেক রহমান কি তার বাবা মাকে ছাড়িয়ে যেতে পারবেন, নাকি শেখ মুজিব বা শেখ হাসিনার মতো ব্যর্থ হবেন। আসুন তাহলে দেখা যাক তারেক রহমান কেমন রাজনীতির স্বপ্ন দেখতেছেন। ৫ই আগস্টের পর থেকে তারেক রহমান সকল ধরনের রাজনৈতিক শোডাউন নিষিদ্ধ করেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সে বহিষ্কার করতেছেন এবং যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য বারবার বলতেছেন। এছাড়াও বিএনপির পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও তারা জাতীয় সরকার করবে। তাছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা স্বরূপ তারেক রহমান অলরেডি ৩১ দফা প্রণয়ন করেছেন, যেখানে খুব চমৎকার কিছু কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত আমরা পাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, পরপর ২ মেয়াদের বেশি কারো ক্ষমতায় না থাকা, ইকোনমিক রিফর্ম কমিশন করা, মিডিয়া কমিশন করা। তাছাড়া কয়দিন আগে যে তারেক রহমানের ঘোষণা যে হয় আপনি এমপি হবেন, না হলে রাজনৈতিক পদ পাবেন। সুতরাং তারেক রহমানের রাজনৈতিক ভিশন এবং ডিসিশন এবং ৩১ দফার যে দফাসমূহ, এগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝাই যাচ্ছে তারেক রহমান পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থাকে সামনে রেখেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এছাড়াও তারেক রহমান ৫ই আগস্টের পরে অসম্ভব প্রশংসার একটা কাজ করছেন। সেটা হচ্ছে তারেক রহমান যদি হিংসাত্মক রাজনীতি করতে চাইতেন, তাহলে ৫ থেকে ৮ই আগস্টের মধ্যে বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়ার মাধ্যমে দেশে চাইলেই অনেক অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করতে পারতেন, যেটা উনি করেন নাই। যদিও এই ক্ষেত্রে শুধু তারেক রহমান না, এই ক্ষেত্রে আরেকটা রাজনৈতিক দল জামায়াত এবং শিবিরকেও প্রশংসা করতে হবে। তারেক রহমান যে একটা পজিটিভ রাজনীতি করার ইঙ্গিত দিচ্ছেন, সেটা কিন্তু জনগণের কাছেও এখন স্পষ্ট। সম্প্রতি স্ট্র্যাটেজি এন্ড পলিসি প্রোগ্রামের একটা গবেষণা প্রতিবেদনে দেখা গেছে যে তারেক রহমানের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। সেই গবেষণায় দেখা গেছে যে তারেক রহমানের প্রতি ইতিবাচক মনোভাবের হার 77.1%, যেখানে নিরপেক্ষ আছে 14.3% এবং মাত্র 8.6% তারেক রহমানের প্রতি নেগেটিভ। তারেক রহমানের এই ভিশন কতদূর পর্যন্ত আগাবে এবং তারেক রহমান কতদূর পর্যন্ত সফল হবেন, সেটা পুরোপুরি নির্ভর করছে সামগ্রিকভাবে বিএনপির কর্মকাণ্ড কেমন হবে। তাহলে এখন দেখা যাক সব মিলিয়ে বিএনপি কেমন করছে। ৫ই আগস্টের পর বিএনপির ২ গ্রুপে মারামারি এবং ২ গ্রুপে সংঘর্ষ, এমন নিউজ নিশ্চয়ই আপনারা কম দেখেন নাই। ৫ই আগস্টের পর বিএনপি নেতার চাঁদাবাজি, এরকম নিউজও আপনারা কম দেখেন নাই। বিএনপি রাজনীতির তৃণমূলে শক্তি প্রয়োগের যে বাজে কালচার, সেটা নিয়ে সমালোচনা চলমান। তাছাড়া বিএনপি কিংবা তারেক রহমানের সরাসরি নিষেধাজ্ঞা থাকার পরেও এত এত চাঁদাবাজির নিউজ, নিজেদের মধ্যে সংঘর্ষ, কমিটি পছন্দ না হইলে নিজেদের বিরুদ্ধে নিজেরাই মিছিল দেওয়া ইত্যাদি অনেক ব্যাপারের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা নিজেই নিজেদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছেন। আমরা এর আগেও একবার বলছিলাম, বিএনপির যদি এখন কোনো প্রতিপক্ষ থাকে তাহলে সেটা বিএনপি নিজেই। বিএনপিকে যদি কেউ ক্ষমতার বাইরে রাখতে পারে, তাহলে সেই সুযোগ করে দেওয়ার জন্য দায়ী বিএনপি নিজেই থাকবে। তারেক রহমানের বক্তব্য, ৩১ দফা, রাজনৈতিক স্বপ্ন ইত্যাদি দেখলে বোঝাই যাচ্ছে যে নতুন বাংলাদেশের জন্য তারেক রহমান রেডি। কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমানের নেতাকর্মী বা বিএনপির নেতাকর্মীরা কি রেডি? তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি এবং সর্বোপরি বিএনপির নেতাকর্মীদেরকেও রেডি করা। একটা দেশের মানুষ
যদি কালেকটিভ গোলের পিছনে না দৌড়ায় তাহলে কখনোই সেই সমাজে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট স্টাবলিশ করা পসিবল না। সুতরাং এই দেশের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে। রাজনীতি হবে দেশ এবং দেশের মানুষের জন্য, রাজনীতি কখনোই পেশা হবে না। এদেশের সবাই যদি ভালো চায়, এদেশের সবাই যদি পরিবর্তন চায়, তাহলে ভালো এবং পরিবর্তন যে সম্ভব সেটার প্রমাণ কিন্তু আমরা 5ই আগস্টেই রেখেছি। সুতরাং দলমত নির্বিশেষে কালেকটিভ গোলের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ, এই জিনিসটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। কারণ বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো, বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে আমার পরিবার ভালো থাকবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।